বিগত দিনগুলোতে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুঘল সাম্রাজ্যের ইতিহাস প্রসঙ্গে, কিন্তু আজ আমরা একেবারে মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে বেরিয়ে গিয়ে আলোচনা করব দুটি চুক্তি সম্পর্কে। পরাধীন ভারতবর্ষের দুটি চুক্তি, পঞ্চশীল চুক্তি এবং নেহেরু লিয়াকত চুক্তি। এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিগত দিনকের আলোচনা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একবার দেখে আসতে পারেন। আজকের আলোচনার বিষয়বস্তু পঞ্চশীল চুক্তি এবং নেহেরু লিয়াকত চুক্তি। চলে আসি মূল আলোচনায়। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। এটি হয়েছিল কবে? 1954 খ্রিস্টাব্দে। নবঅর্জিত স্বাধীনতার সংরক্ষণ এবং শান্তিপূর্ণ উপায়ে তার উন্নতি সাধনের উদ্দেশ্যে ভারতে আন্তর্জাতিক ক্ষেত্রে 5টি নীতি অনুসরণের কথা ঘোষণা করেছিল। এই 5টি নীতিকে পঞ্চশীল নীতি বলা হয়। মূলত ইন্দোনেশিয়ার পঞ্চশীলার অনুকরণে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই নীতির কথা ঘোষণা করেন। কবে করেন? 1954 খ্রিস্টাব্দে। অতঃপর নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই এর মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীকালে অবশ্য ভিয়েতনাম, যুগোস্লাভিয়া, মায়ানমার, নেপাল এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও ভারতেই একই প্রকার চুক্তি স্বাক্ষর করেছিল। 1956 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশই এই নীতিকে সমর্থন করে। পঞ্চশীল নীতির বিপুল জনপ্রিয়তার পিছনে ছিল মূলত 5টি নীতি। সেগুলি কি কি? প্রথমত, অন্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। দ্বিতীয়ত, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তৃতীয়ত, অন্য দেশকে আক্রমণ করা থেকে নিজেকে বিরত রাখা। চতুর্থত, পারস্পরিক স্বার্থ রক্ষা। এবং পঞ্চম অর্থাৎ শেষ নীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। এই 5টি নীতি অনুসরণকে একসঙ্গে বলা হচ্ছে পঞ্চশীল নীতি। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর পঞ্চশীল ও জোট নিরপেক্ষতাই ছিল ভারতের বিদেশ নীতির প্রধান চালিকা শক্তি। ঠান্ডা লড়াইয়ের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার দুই বৃহৎ শক্তি জোটে আন্তর্জাতিক রাজনীতি যখন খুব স্পষ্টভাবে দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল, ভারত তখন কোনো জোটে যোগ না দিয়ে নির্জোট আন্দোলন করে তোলে। তৃতীয় বিশ্বের দেশগুলিকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিল। আজকের একমেরু বিশ্বের জোট নিরপেক্ষতা বা নির্জোট আন্দোলনের কোনো ভূমিকা যদি নাও থেকে থাকে, ভারতের বিদেশ নীতিতে মৌলিক উপাদান হিসেবে পঞ্চশীল ও জোট নিরপেক্ষতার প্রভাব কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাহলে এই আলোচনা গেল কিসের? পঞ্চশীল চুক্তি। এবার আসছি নেহেরু লিয়াকত চুক্তি। আধুনিক ভারত ইতিহাসের বৃহত্তম ও বেদনাদায়ক ঘটনা কি ছিল? আমরা সবাই জানি, দেশভাগ। এবং এই দেশভাগের ফলশ্রুতি হিসেবে আমরা কি দেখতে পাবো? তার থেকে উদ্ভূত শরণার্থী সমস্যা। সাম্প্রদায়িক দাঙ্গাই ছিল এই দেশ বিভাগের মতো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। শুধুমাত্র বাঁচার জন্য মানুষ সর্বস্ব হারিয়ে ছুটে বেরিয়েছে। দেশভাগ স্বাধীন ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। স্বভাবতই আধুনিক ভারতের যাত্রাপথে উদ্বাস্তু সমস্যা একটি তীব্র আকার ধারণ করেছিল। ভারত প্রায় এক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছিল। দেশভাগের ফলে পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, সিন্ধু এই সমস্ত অঞ্চল চলে যায় কোথায়? পাকিস্তানে। এইসব স্থানে সাম্প্রদায়িক মুসলমানদের অত্যাচার, লাখে লাখে সর্বহারা ছিন্নমূল অমুসলিম জনতা কি করেছিল? ভাগ্যান্বেষণে ভারতের দিকে পা বাড়িয়েছিল। অনুরূপভাবে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ থেকেও বহু মুসলমান চলে যায় কোথায়? পাকিস্তানে। সীমান্তবর্তী এই যে দুই রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে চলতে থাকে সাম্প্রদায়িক দাঙ্গা।
দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ দেশময় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। ডক্টর অমরেশ ত্রিপাঠীর বক্তব্য অনুসরণ করলে বলা যায়, দিল্লি ও লাহোরের দিকে চলতে থাকে দুটি বিপরীতমুখী প্রিয়জন হারা, সর্বস্ব হারার প্রবাহ। অতঃপর এদের পুনরাবৃত্তি ঘটে পশ্চিমবঙ্গের সীমান্তে। সমস্যা আরও প্রবল হয়ে ওঠে 1950 খ্রিস্টাব্দের গোড়ায়, যখন প্রায় প্রত্যেক হিন্দুই পূর্ববঙ্গ ত্যাগ করতে বদ্ধপরিকর হয়ে ওঠে, কেননা সেখানে আর কোনো নিরাপত্তা নেই। এই ব্যাপক শরণার্থীর আগমন ভারতের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। শরণার্থীদের চাপে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। এমত অবস্থায় ভারত অভিযোগ করে যে পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদতেই অমুসলিমদের পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে। পশ্চিম পাঞ্জাব ও সিন্ধু থেকে আগত হিন্দু ও শিখ শরণার্থীরা দিল্লি থেকে মুসলিমদের উৎখাত করার চেষ্টা শুরু করেন এবং শুরু হয় ব্যাপক দাঙ্গা হাঙ্গামা। ফলস্বরূপ 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি নাথুরাম গডসে, নামটা খুব ভালো করে মনে রাখবে, নাথুরাম গডসে নামে একজন হিন্দু সাম্প্রদায়িকতাবাদীর গুলিতে নিহত হন গান্ধীজি। গান্ধী হত্যার পরেও সাম্প্রদায়িক সমস্যা বা শরণার্থী সমস্যার বিন্দু মাত্র পরিবর্তন ঘটেনি। এমতাবস্থায় কোনো বিকল্প না পেয়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর সঙ্গে 1950 খ্রিস্টাব্দের 17 এপ্রিল একটি সন্ধি চুক্তি স্বাক্ষর করেন। এটি নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। এই চুক্তি দ্বারা স্থির হয়, প্রথমত সংখ্যালঘুরা যে যার রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছেই প্রতিকার চাইবে। দ্বিতীয়ত, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। তৃতীয়ত, ভারত ও পাকিস্তান বর্তমান সংকটের কারণ ও পরিমাণ নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি বসাবে, সংখ্যালঘু কমিশন গঠন করবে। চতুর্থত, পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি থাকবে। তবে এই চুক্তি অনেককেই করে দেয় হতাশ। শরণার্থী স্রোত সাময়িক কিছুটা কম হলেও 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শরণার্থী স্রোত কিন্তু অব্যাহত ছিল। পশ্চিম পাকিস্তান থেকে আগত হিন্দু ও শিখ শরণার্থীরা দেশত্যাগী মুসলিমদের পরিত্যক্ত জমি ও সম্পত্তি দখল করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে নিজেদের ব্যবস্থা তো করে নেয়। ভাষাগত কোনো সমস্যা না থাকায় পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি ও সিন্ধি উদ্বাস্তুরা দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে আশ্রয় করে নিতে পারলেও বাংলাভাষী উদ্বাস্তুদের পক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্র আশ্রয় নেওয়া সম্ভব হয় না। ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে। সমাজ ও রাজনীতিতেও এর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাহলে এই হলো নেহেরু লিয়াকত চুক্তি। যদি কারো বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এভাবেই নিজেদের অজানা তথ্যকে জানতে আমাদের পাশে থাকবে। ইতিহাসকে এভাবেই সকলের মধ্যে ছড়িয়ে দিতে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী রবিবার। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।